ধরেন আমি 2 মাসের ভিতরে আমি কোনোদিন মুরগি ছাড়া অন্য কোনো মাংসের কথা চিন্তাই করতে পারি না। ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম মানুষই এখন কোনোরকমভাবে চলতেছে। তো আমার তো মনে হয় না যে এই সেক্টরে গভর্নমেন্টের তেমন কোনো মাথা ব্যথা আছে, কারণ যেই সরকার চলে গেছে তাদেরও এদিকের নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। এখন যারা আসছে এদেরও খুব একটা আছে বলে আমার মনে হয় না। না না, আমি নাম বলতে চাই না, বাট যেটা হয় আর কি, সিনেমা অনেক সময় দেখা যায় আমাদেরকে, আপনারা তো জানেন যে আমাদের হলো ডেট বেচা নিয়ে হলো আমাদের জীবন। আমরা ডেট বেচা চলি আর কি, ডেট বেচা মানে পয়সা আসবে। তো সিনেমা অনেক সময় হয় কি যে আমাদের একটা ডেট নেয়, যেমন কথার কথা বললো যে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আপনার ডেট নিলাম। তো দেখা গেলো 4 তারিখে ফোন করে বললো কি ভাই আমাদের নায়িকার একটু সমস্যা হয়েছে, এই কারণে ডেটটা আপাতত ক্যান্সেল করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বরে অনেক সময় দেখা যায় কি আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্ট যারা আর কি, এদেরকে অনেক সময় ফোনও করে না। দেখা গেছে আমরা নিজেরাই ফোন করি যে ভাই কালকে তো শুটিং, কোথায় কি কিছু তো বললে না। আপনি জানেন না শুটিং তো ক্যান্সেল হয়ে গেছে ভাই, নায়িকার সমস্যা তো। কিংবা অনেক সময় প্রডিউসারের কথা বলে, তখন হয় কি আমরা যেহেতু ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের তো ইনকাম কম, আমাদের তো হিসাব করা টাকা। তো দেখা কি ওই ডেটগুলো নষ্ট হলে আমি তো ওইখান থেকে একটা টাকা থেকে আমি বঞ্চিত হইলাম। আর টেলিভিশনে যেটা হয়, নাটকে যেটা হয়, নাটকের ডেট চেঞ্জ খুব কম হয় আর কি, খুবই কম। তো এই কারণে না আমি এই একটা কারণে সিনেমার দিকে আমার একটু কম আর কি। এখন আমি বলবো 95% নাটকের ইন্ডাস্ট্রিতে টাকা পয়সা নিয়ে এখন আর ঝামেলা হয় না। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে এজেন্সি নামের একটা ঝামেলা আছে আর কি। সিন্ডিকেট যেটা বলে, না না, সিন্ডিকেট না, এজেন্সি আছে। এজেন্সিওয়ালারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে কিংবা বিভিন্ন প্রডিউসারের কাছ থেকে কাজ নেয়, নিয়ে ওনারা কাজটা বের করে ওনাদেরকে দেয়। এই জাতীয় যেই প্ল্যাটফর্মগুলো আছে এজেন্সি রিলেটেড, ওনাদের কাজের পেমেন্ট দেরিতে পাওয়া যায়। আর এই জাতীয় যেসব কাজ হয় ওগুলো আমি করি না। আমি ডাইরেক্ট যদি বলে যেটা অমুক এজেন্সির কাজ, আমি মাপ চাই, আমি বললাম ভাই আমাকে মাফ করবেন। যেমন ওই যে আমাদের দেশে বিজ্ঞাপন হয়, ওবিসি টিবিসি হয়, এগুলো এজেন্সির মাধ্যমে হয়। ইদানিং ওই এজেন্সিওয়ালারা আমাদের এদিকে ঢুকে গেছে আর কি। তো কিছু কাজ এজেন্সির মাধ্যমে হয়, তো সেইগুলো হলো আপনার পেমেন্ট দেরি হয়। এছাড়া আমাদের ডিরেক্টর রিলেটেড, প্রডিউসার রিলেটেড ডাইরেক্ট যে কাজগুলো হয়, আমি বলতে পারি যে এখন 95% পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা এখন হয় না। আমি আর একটা কথা ক্লিয়ার করে, আমার কিন্তু না অভিনয় ছাড়া আর কোনো কিছু নাই, আমাকে এইটা করে চলতে হয়। তো মাসে 15 দিন 20 দিন কাজ করে আমি এটা দিয়ে চলতে হয়। এখন একটা ফিল্মের একজন প্রডিউসার যদি আমার 10 দিন টাইম নেয় যে 1 তারিখ থেকে 10 তারিখ মধ্যে আপনার ডেট আমি নিলাম, এখন সে শুটিংয়ের আগের দিন যদি বলে যে আমার যে কোনো একটা প্রবলেমের কারণে আমার শুটিংটা হচ্ছে না, কিন্তু আমি যে এই যে 10 দিন কিংবা 5 দিন তারা ডেট দিছি, এই ডেট তো আমার চলে গেল না, আমি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তো এইগুলো স্বীকার করেই অনেকে কাজ করে, বাট আমি এই একটা কারণেই আমি করি না। আরও একটা ব্যাপার, সেটা আগেও বলছি, সেটা হলো যে ফিল্মে টাকা পয়সা নিয়ে একটু হেরফের হয়, আমার সাথে হয়েছে, অন্য কারোর কথা জানি না। তো ওই টাকা পয়সার একটা মানসিক প্যারা, মানে আমি কাজও করব আবার এই টাকার প্যারাও নিব কেন, মানে টেলিভিশনে নাটকের কাজে এই প্যারা নাই, এই জন্য রিল্যাক্স থাকে আর কি। আমি ওই ঝামেলা যেতে চাই না। সামনে কিছু হয়তো সিনেমা আসতেও পারে, অনেকের সাথে কথাবার্তা হচ্ছে আর কি। তবে যাদের সাথে আমার কথাবার্তা ফাইনাল যে আমাকে টাকা অ্যাডভান্স দিতে হবে, তাইলে আমি আসি, নাইলে না। এই ধরনের কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছেও। প্রয়োজনীয়তা তো কিছু দরকার আছে, কিন্তু আমার তো মনে হয় না যে এই সেক্টরে গভর্নমেন্টের তেমন কোনো মাথা ব্যথা আছে, কারণ যেই সরকার চলে গেছে তাদেরও এদিকের নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। এখন যারা আসছে এদেরও খুব একটা আছে বলে আমার মনে হয় না। দেখেন, সিন্ডিকেটের প্রভাব অবশ্যই আছে, কিন্তু ওই সিন্ডিকেটের প্রভাবটা শুধুমাত্র নায়ক নায়িকাদের কেন্দ্রিক আর কি। আমাদের উপরে সিন্ডিকেটের প্রভাব তেমন একটা পড়ে না। সিন্ডিকেটটা মূলত হয় হলো ডিরেক্টর, নায়ক নায়িকা, এর বাইরে আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, মানে নাটকে বলেন, সিনেমা বলেন, যে অনেক লোকের কাজ না, কিন্তু সিন্ডিকেটটা ওই অল্প কয়েকজনের উপরেই যায় আর কি। আমাদের উপরে সিন্ডিকেটের তেমন কোনো ছায়া নাই বললেই চল না। এইটা মাঝখানে কয়েক বছর এরকম ছিল, কিন্তু এখন আপনারা খেয়াল করলে দেখবেন এখন কিন্তু আবার পারিবারিক নাটক প্রচুর হচ্ছে। এটা এখন আবার ফিরে আসছে। তবে প্রবলেম তো অবশ্যই হয়, মাঝখানে অনেক কাজ কমে গেছিলো, পরে আবার এই যে ফ্যামিলি ট্রেডিশন চলে আসছে, এখন আবার কিন্তু দেখবেন, আমি সত্যি বলছি, আপনারাও সার্চ দিলে পাবেন, ইদানিং কিন্তু আবার ফ্যামিলি নাটক প্রচুর হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর, এই যে পার হচ্ছে সময়টা, এই সময়টাতে ক্যারেক্টার আর্টিস্ট যারা, তাদের বর্তমান অবস্থাটা কি? কাজ তো হচ্ছে, ক্যারেক্টার আর্টিস্ট যারা, তাদের অবস্থা আসলে খুবই খারাপ। আবার ক্যারেক্টার আর্টিস্টদের ভিতরে কিছু ক্যারেক্টার আর্টিস্ট গাড়িওয়ালা আছে, আবার কিছু ফ্ল্যাটওয়ালা আছে, তাদের হয়তো তেমন কোনো প্রবলেম হয় না। আমাদের মতো যাদের গাড়িও নাই, বাড়িও নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমি আসলেই এখন খুব অসুবিধার ভিতরে আছি। কারণ আমি সারভাইভ করতে গেলে আমাকে মিনিমাম 15 দিন কাজ করতে হয়,
এবং আজকে এই মাসে আমি মাত্র 2 দিন কাজ করছি। আমাদের কাজ অনেক কম, এটা সত্য। আর শুধু আমার না, আমাদের টোটাল ক্যারেক্টার আর্টিস্টদের কাজই কম। মানে আর তাছাড়া এই এই যে যেটাকে বলতেছেন দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মিডিয়ার অবস্থা খুবই খারাপ। মানে এত খারাপ যে আপনারা বললে বিশ্বাস করবেন না। শুধু আমাদের যে কাজ নাই তা না, অনেক হিরো হিরোইন আছে, অনেক ডিরেক্টর আছে, আমাদের প্রোডাকশনের কাজ যারা করে, মেকআপ আর্টিস্ট যারা, ড্রাইভার যারা, তারপরে আপনার প্রোডাকশন বয় যারা, কারোরই তেমন কোনো কাজ নাই। মানে ধরেন প্রতি মাসে একটা লোকের যেখানে 30 থেকে 50,000 টাকা ইনকাম হয়, সেই লোকটার এখন 5-7 হাজার টাকা কিংবা 10,000 টাকা ইনকাম। তো ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম মানুষই এখন কোনোরকমভাবে চলতেছে। আর যারা ধরেন নায়ক নায়িকা কিংবা এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অনেক পয়সা কামাইছে, এদের তো তেমন কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যারা ক্যারেক্টার আর্টিস্টরা কিন্তু সারা কালই এদের জোড়াতালিতে চলতে হয় আর কি। কারণ এরা তো অনেক বেশি টাকা পায় না, এটা হলো একটা ব্যাপার। আমাদের কাজ অনেক বেশি থাকে, বাট আমরা তো অনেক বেশি টাকা পাই না। তো আমাদের মাস শেষ হিসাব করতে দেখা গেলে যে একটা ফ্যামিলি চালাইতে গেলে 70-80 হাজার টাকার মতো একটা খরচা আছে, ছেলে মেয়ে, বাসা ভাড়া সব মিলাই জিলে। তো দেখা যায় কাজ যখন রেগুলার থাকে তখন কিন্তু কোনো প্রবলেম হয় না। আমরা হয়তো টাকা সেভিংস অত করতে পারি না, বাট আমাদের যত ইনকাম হয় আমাদের চলে যায় আর কি। কিন্তু এখন আমাদের চলাফেরাটা কষ্ট হচ্ছে। ক্যারেক্টার আর্টিস্টদের তো আসলে ইন্ডাস্ট্রির ভরা যৌবন যখন থাকে তখনও ক্যারেক্টার আর্টিস্টদের অনেক হিসাব করে চলতে হয় আর কি। কারণ ইন্ডাস্ট্রির ভরা যৌবন অল্প কিছু মানুষের হাতে থাকে। সিনেমার কথা যদি বলি তাহলে ধরেন নায়ক নায়িকা আর হলো মেন ভিলেন যে থাকে, এরা হয়তো পোলাও ভাত খায়। আর নর্মালি ক্যারেক্টার আর্টিস্টরা ভরা যৌবনেও ধরেন যে তাদেরও বাজারে মাংস কিনতে গেলে হিসাব করে আর কি। মানে ভরা যৌবনের কথা বলতেছি। আর এখন যে অবস্থা, এখন তো ধরেন মাছ মাংসের কথা অনেকে চিন্তাই করে না আর কি। ধরেন আমি 2 মাসের ভিতরে আমি কোনো দিন মুরগি ছাড়া অন্য কোনো মাংসের কথা চিন্তাই করতে পারি নাই। আমি 4-5 দিন আগে ফেসবুকে দেখলাম ইলিশ মাছ নাকি 500 টাকা কেজি। তো আমি যেহেতু দক্ষিণ কমলাপুর থাকি, তো বাংলাদেশ ব্যাংকের সামনে বাজার হয়, ওই বাজারে গেছিলাম। তো আমি ওখানে যেয়ে দেখলাম যে 1 কেজি সমমানের যেসব ইলিশ মাছ সেগুলো 1400 টাকা কেজি। তো আমি তখন ওই মাসালার সালাম দিয়ে চলে আসছিলাম। আমি ভাবছিলাম 500 টাকা কেজি হলে আমি 1 কেজি কিনবো। তো আমি ইলিশ মাছ কিনে নেই আর কি। আমার মেয়েরা খাইতে চেয়েছিল, আমি বলছি আচ্ছা তোমারে আমার যখন আবার একটু কাজ হবে বেশি বেশি, তখন আমি তোমার বড় সাইজের ইলিশ মাছ এনে খাওয়াবো।